দিবেন। হ্যাঁ, যেই অবস্থায় থাকেন, যেইভাবেই থাকেন, প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, এটা মনে রাখেন। পাস করার জন্য প্রচুর পরীক্ষা দিতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন না, বার কাউন্সিল পরীক্ষাটাই আমার জীবনের ফার্স্ট পরীক্ষা হবে, আমি একেবারে ইয়াতে গিয়েই পরীক্ষা দিব, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য ভুল সিদ্ধান্ত হচ্ছে। ভুল সিদ্ধান্ত আবার হবে না, আবার সনদ হবে না। এবার সনদ যেই দিন হবে না, সেই দিন থেকে আবার নিয়ত করবেন পরের বার ভালোভাবে পড়ব, একেবারে ফাটাই দিব, পুরা দুনিয়ারে দেখাই দিব। 2 দিন পড়বেন, আবার পড়ালেখা ছেড়ে দিবেন। ঠিক আছে, এরকম যেন না হয়। একটু পড়েন, একটু পড়েন, আমারে খারাপ বললেও একটু পড়েন আপনারা। অ্যাডভোকেট হওয়ার পর এরপরে আমারে ভুলে যান, দরকার নাই। আমি যে সকল অ্যাডভোকেট এসে তাদের এখন যারা খোঁজখবর নেয় না, তাদেরও আমি খোঁজখবর নেই না, থাক। তারা আমার স্টুডেন্ট হইলে কী হয়েছে, অসুবিধা নেই, খোঁজখবর নেওয়ার কোনো দরকার নাই। তারা খোঁজখবর নিবে শিক্ষকের, আমি কেন তাদের খোঁজখবর নিব? আমি একেবারে কাউকে নক দেই না। এরকম আপনারা অ্যাডভোকেট হয়ে গেলে আর নকই দিব না আপনাদের, আর ডিস্টার্ব দিব না স্যারে। একটু অ্যাডভোকেট হওয়ার আগ পর্যন্ত আমি একটু ডিস্টার্ব দিব, কষ্ট দিব, যেহেতু আপনারা এমসিকিউ পরীক্ষার আগ পর্যন্ত ভর্তি হয়েছেন, একটু কষ্ট দিব আপনাদেরকে। স্যারের এই মানে বকা গালি একটু সহ্য করে হলেও পরীক্ষা দিবেন। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন না, মানে আমার হাতের সামনে যদি একটা লাঠি থাকতো, আমি লাঠি দিয়ে মারতাম। এরকম মানে আমার এরকম রাগ হয় যে আপনারা কেন পরীক্ষা দেন না, এত কষ্ট করে প্রশ্ন তৈরি করা হয়। এই প্রশ্ন আপনারা চাইলেই কি, অন্য কোনো জায়গায় চাইলেই কি এত ঘন পরীক্ষা দিতে পারবেন? হ্যাঁ, এত মানে এত সময় নিয়ে পড়তে পারবেন আপনারা? তাহলে কেন পরীক্ষা দিচ্ছেন না, কেন আপনাদের মানে বিবেক জাগ্রত হচ্ছে না? আমি আল্লাহই ভালো জানে কেন এরকম করতেছেন আপনারা, আমার কথা কেন শুনতেছেন না। আচ্ছা ঠিক আছে, দেখেন, যাক, 85 + 86। আপনারা ইয়াতে প্রশ্নগুলো আমি বলি আপনাদেরকে, প্রশ্নের বিষয়টা একটু বলি। আমি প্রায় প্যানাল কোডে 500 কোশ্চেন তৈরি করছি, এর 525টা মেবি, তামাদি আইনে মেবি 250টা না এরকম, এরপরে এসআর অ্যাক্টে 200টা, এরপরে বার কাউন্সিল অর্ডারে 125টা। আপনাদের তো 100টার উপর পরীক্ষা নিছি, আরও 25টা পরে পরীক্ষা নিব। আমি আরও কোশ্চেন তৈরি করব, এগুলো একত্রে আপনাদেরকে পিডিএফ করে দিব কোশ্চেন শেষ, প্রত্যেকটা কোশ্চেন শেষ হইলে। আর অন্যান্য আরও মানে আমি অবসর সময়গুলো আপনাদের কোশ্চেন তৈরি করার কাজে আরও কোশ্চেন তৈরি করতেছি, আরও তো কোশ্চেন তৈরি করতেছি। আমার ইচ্ছা হচ্ছে অন্তত কয়েক হাজার এমসিকিউ যেন আপনারা রেগুলার দিতে পারেন, এই প্ল্যানিং। ঠিক আছে, একটু মানে সামগ্রিকভাবে চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনারা একটু আপনারা যদি আমি দেখি যে আপনারা সবাই পরীক্ষা দিচ্ছেন, তাহলে আমার নিজের মাঝে একটা আগ্রহ তৈরি হবে। আমি একেবারে সরাসরি বলি এটা যে আমি অফলাইন ক্লাসে ওদেরকে একবার থ্রেড দিছি দে, আমি যা বলবো তাই শুনতে হবে, তা সবাইর করতে হবে। এখন অনলাইনে তো আমি আপনাদের সবার কাছে রিচ করতে পারতেছি না, এই কারণে আপনারা অনেকে পরীক্ষা না দিয়ে পার পাইতেছেন। কিন্তু অফলাইনে কিন্তু সবাই পরীক্ষা দিচ্ছে, এবং সবাই বলতেছে না এটা তাদের ইমপ্রুভ হচ্ছে ডে বাই ডে। এভাবে নিয়মিত প্রতি সপ্তাহে যদি 2টা পরীক্ষা দিতে পারেন আপনারা, আপনি নিজেও বুঝবেন যে আপনার কত উন্নতি হচ্ছে। এবং প্রত্যেকটা কোশ্চেন সংরক্ষণে রাখবেন বলতে আপনারা মেসেঞ্জার গ্রুপে আছে, ওইখানে তো সারা জীবন বলতে যতদিন পর্যন্ত আছেন ওই গ্রুপে পাবেন আপনারা এই ছবিগুলো। আর এরপরও ইন্ডিভিজুয়ালি লাগলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, যেমন গতকালকে যারা চাইছেন হোয়াটসঅ্যাপে আমি কোশ্চেন দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা আমি সময় নষ্ট না করি। 85 + 86, তাহলে 85 আর 86 এই দুইটা ধারা একত্রে হচ্ছে মাতালের ধারা। মাতালের ধারা, এখন মাতালের ধারা মানে কি, যারা ইনটক্সিকেট। এটার মধ্যে গত ক্লাসে, হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা এটা হচ্ছে গিয়ে ইয়াতে এই রায়শাবাজার, ঢাকা জজ কোর্ট রায়শাবাজার। আচ্ছা দেখেন, মাতালের ধারার একমাত্র প্রথম বলছি যে মাতাল ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ না। কখন, কোন অবস্থায়? সকল মাতাল ব্যক্তি অপরাধ করলে অপরাধ হবে না এরকম না বিষয়টা। মাতলামির একটা স্টেজ আছে, মাতলামির এমন পর্যায়ে চলে গেছেন যেই পর্যায়ে আপনার বিচার শক্তি রহিত হয়েছে, বিচার শক্তি রহিত হয়েছে। অর্থাৎ আমি নিজেও জানি না এই স্টেজটা কীরকম, আমি নিজেও জানি না যে, কিন্তু যারা সচরাচর অ্যালকোহল নেয় তারা হয়তো বা বলতে পারবে যে ওই সময়টা, যেটা বাংলা ভাষায় বলে, ওই যে আপনাদের বাংলা ভাষায় বলে পিনিকে আছে, পিনিক। ঠিক আছে, তাহলে এই যে পিনিকটা কখন থেকে তৈরি হয়, হওয়ার পরে কি অবস্থা হয়,
তার মানে বিচার শক্তি যেই সময়ে রহিত হয় ওই সময় থেকে যদি আপনি কোনো কাজ করেন সেটা আর অপরাধ না। তবে শর্ত হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এই যে আপনাকে মাতাল করা হইল, এই যে আপনাকে ইনটক্সিকেট করা হইল, ইনটক্সিকেট অর্থাৎ আপনি মাতলামি করতেছেন, এইটা সম্পূর্ণ আপনার অনিচ্ছাকৃত হইতে হবে। অর্থাৎ ওই যে উদাহরণ দিলাম, জোর করে আপনাকে খাওয়াইছে একটা উদাহরণ, অথবা আপনাকে একটা হচ্ছে জোর করে খাওয়াইছে, একেবারে মুখ চেপে রাখছে দুইজন, একজনে মদ ঢালছে, কিছুক্ষণ পরে আপনি মাতলামি শুরু করছেন, এটা হচ্ছে জোর করে। আরেকটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, ভুলভাবে আপনারা বলতে নাও খাও গ্লাসের শরবত খাও, শরবত খাও বলে ওইখানে আপনাকে মদ মিক্সড করে দিছে, অথবা আপনাকে বললো এটা আঙ্গুরের রস খাও, এখন আপনার আঙ্গুরের রস খাইতে গিয়ে আপনাকে মদ খাওয়াই দিল, মিসরিপ্রেজেন্টেশনের। অর্থাৎ মূল কথাটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে যদি এই কাজটা করে তাহলে আইন বলতেছে 85 ধারা বলতেছে যে তাহলে সেটা অপরাধ না। একেবারে একই জিনিস মাতাল ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে অপরাধ করে, এইখানে একটা কথা আছে মাঝখানে 86 ধারা। এবার 86 ধারায় কি বলা আছে? 86 ধারায় বলা আছে যে তার যে একটা অপরাধ, এই বিশেষ জ্ঞানটা এগেনস্ট হিজ উইল, হ্যাঁ তার ইচ্ছার বিরুদ্ধে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এখানে বলা আছে অর উইদাউট অ্যাগেনস্ট হিজ উইল অথবা উইদাউট হিজ নলেজ, তার জ্ঞানের ব্যতিরেকে, দুইটা বিষয় বলা আছে এখানে। উইদাউট হিজ নলেজ তার মানে জ্ঞানের ব্যতিরেকে এই কাজটা যদি করে। 85 86তে অন্য কিছুই না, শুধু অতিরিক্ত এই কথাটাই বলা আছে যে সে তার বিশেষ কোনো জ্ঞান ছিল না যখন এই অপরাধটা করে, যখন এই অপরাধটা করে তার বিশেষ কোনো জ্ঞান ছিল না, বিশেষ অর্থাৎ সে যে বুঝবে এই কাজটা আইনসম্মত অথবা আইন বিরোধী, এই বিশেষ জ্ঞানটা তার ছিল না। তাহলে এই অপরাধ বিশেষ জ্ঞান ছিল না এবং অনিচ্ছাকৃতভাবে যদি করা হয়, 86 ধারা বলতেছে সেইটাও অপরাধ না। তাহলে 85 এবং 86 ধারার মূল কথা কি? 85 এবং 86 ধারা মৌলিকভাবে মিলাইয়া পড়লে, একেবারে মৌলিকভাবে মিলাইয়া পড়লে একটা বিষয়, সেটা হচ্ছে মাতাল ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ না। 2 নাম্বারটা হচ্ছে তবে অবশ্যই সে যে অপরাধটা করে, সে যখন অপরাধটা করে তখন ওইটা দিয়ে অপরাধ, ওই সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। 2 নাম্বারটা হচ্ছে তার বিচার শক্তি রহিত হইছে, বিচার শক্তি অর্থাৎ সে ভালো খারাপ নির্ণয় করতে পারে নাই, বিচার শক্তি। আর 4 নাম্বারটা হচ্ছে অনিচ্ছাকৃত। এই দুইটা ধারা মিলাইলে এই জিনিসগুলো পাওয়া যায়। এই চারটা এলিমেন্টস পরিপূর্ণ হইলে একজন মাতাল ব্যক্তিকে তার ওই কৃত অপরাধের জন্য লাইবল করা যাবে না। 85 এবং 86 ধারা থেকে আপনাদের মিলাইয়া প্রশ্ন আসতে পারে। আপনারা প্রবলেমেটিক কোশ্চেন আসলে 85 এবং 86 ধারা উভয়টাই লিখতে হবে। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, যারা রিটেন আছেন, যদি কোনো মাতাল সম্পর্কিত কোনো প্রবলেমেটিক কোশ্চেন আসে, শুধুমাত্র 85 ধারা লিখলে ধরেন 5-এ 2.5 পাবেন, কিন্তু 85 এবং 86 ধারা মিলেয়া, দুইটা ধারা মিলেয়া লিখতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে 5-এ 5 পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? শেষ এই বিষয়টা। এরপরে আসেন, এবার একটু উদাহরণ দেখ। এখানে কি উদাহরণ আছে? না, এটার উদাহরণ নাই, এটার উদাহরণ নাই, না এটা উদাহরণ নাই। এরপরে আসেন 87 ধারা। 87 ধারা, 87 ধারাটা হচ্ছে গিয়ে দে মানে, এখন আসেন আমাদের এটা কিছু খেলার উদাহরণ দেই, আগে উদাহরণ দেই পরে মূল ধারায় যাব। যেমন তরবারি খেলা, এটা এই খেলাটা মেবি আমেরিকা বলে, আমেরিকায়ও হয়, ইউরোপের কিছু কান্ট্রিতে হয়, সৌদি আরবে হয় তরবারি খেলা। এরপরে আসেন, সৌদি আরবে হয় কিনা জানি না। এরপরে আসেন এই তরবারি খেলা, এরপরে কুস্তি খেলা, যেগুলো রিয়েল, এই যে WWEগুলো, এগুলো তো পুরোটা নাটক। এই WWE এগুলো কিন্তু পুরোটাই নাটক, জানেন কিনা আপনারা? এটা পুরোটাই নাটক। তাহলে কুস্তি খেলা, রিয়েলি যে কুস্তি খেলা এগুলো। এরপরে অন্যান্য যে সকল খেলাগুলো, বিপজ্জনক খেলাগুলো আছে, এই সকল খেলার মধ্যে, এই সকল খেলা খেলতে গিয়ে আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং মারা যায়, তাহলে সেই মারা যাওয়ার জন্য কেউ লাইবল না। ধরেন যেমন ক্রিকেটের মধ্যে এরকম হয়েছে, ওই যে একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মারা গেছে, মাথায় বল লাগে, এটা হিউজ নাম না কি ছিল তার নাম। এরপরে হচ্ছে গিয়ে এরপরে আসেন বিভিন্ন খেলায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। ধরেন গাড়ি রেসিংয়ে অনেক সময় হয়,
গাড়ি রেসিং, মানে যে গাড়ির রেসিং যে করে, এছাড়া অন্যান্য খেলা যে সকল বিপজ্জনক খেলা, হুন্ডা রেস যেগুলো, যে বিপজ্জনক খেলায় তার সম্মতি নেওয়া হয়, দেখবেন এটা হচ্ছে তার সম্মতি নেওয়া হয় যে এই খেলার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অন্য কোনো ব্যক্তি দায়ী হবে না, এটা মনে রাখবেন। তাহলে 87 ধারাটা হচ্ছে মূলত এই তাদের সংক্রান্ত ধারা, অর্থাৎ আপনি যে সকল অপরাধ মৃত্যু এবং গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় নাই, দুইটা জিনিস মনে রাখবেন। 1 নাম্বার এলিমেন্টস লিখেন, মৃত্যু ও গুরুতর আঘাতের, মৃত্যু ও গুরুতর আঘাতের কি নেই, মৃত্যু ও গুরুতর আঘাতের সম্ভাবনা নাই। যে সকল এমন কাজ যেখানে মৃত্যু ও গুরুতর আঘাতের কি নাই, মানে ইচ্ছা নাই, সম্ভাবনা বলতে ইচ্ছা নাই। আচ্ছা, তলোয়ার খেলা বলেন, কুস্তি খেলা বলেন, এখানে অপোজিট পক্ষকে কিন্তু তার মারার ইচ্ছা থাকে না, এখানে একটা প্রতিযোগিতা। তার মানে তাকে মৃত্যু ঘটানোর বা গুরুতর আঘাতের সম্ভাবনা, ইচ্ছা বা অভিপ্রেত নাই। এখানে বলা আছে, আইনে বলা আছে ইচ্ছা বা অভিপ্রেত নাই, এরকম ইচ্ছা নাই। না থাকার পর কি হয়, না থাকার পর এইরকম তার সম্মতি নিয়ে, খেয়াল করেন, তার সম্মতি সহকারে যদি কোনো কাজ করা হয়। 2 নাম্বারটা হচ্ছে সম্মতি সহকারে যদি কোনো কাজ করা হয় তাহলে ওই কাজটা অপরাধ না। সম্মতি সহকারে যদি কোনো কাজ করা হয়, সম্মতি সহকারে যদি কাজ করা হয় তাহলে সেটা অপরাধ না। আমি আবার বলতেছি, 87 ধারা দেখেন, মৃত্যু এবং গুরুতর আঘাতের ইচ্ছা বা অভিপ্রেত নাই, এরকম ইচ্ছাও নাই। ওই ব্যক্তির সম্মতি সহকারে যদি কোনো কাজ করা হয় এবং ওই কাজে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ওই ঘটনার জন্য অন্য কেউ লায়াবল না। অর্থাৎ এখানে 87 ধারায় একটা কথা লিখে রাখেন, মাস্ট বি মেজর। মেজর অর্থ কি? মেজর জেনারেল নাকি? মেজর অর্থ যেহেতু সেনাবাহিনী ক্ষমতায় আছে, মেজর এই মেজর না, এখানে মেজর অর্থ হচ্ছে তাকে অবশ্যই সাবালক হতে হবে, এবং সেটা কত বছর লিখেন, 18 বছর, অবশ্যই 18 বছর। তার মানে 87 ধারায় এই যে তার সম্মতি নেওয়া লাগবে, এই সম্মতি নেওয়ার জন্য তার 18 বছর হওয়া লাগবে। আমি আবার বলতেছি, খেয়াল করেন, 87 ধারায় যে সম্মতি নেওয়া লাগবে, এই সম্মতি দিবে কারা? যে ব্যক্তির বয়স 18 বছর হয়েছে, অর্থাৎ সে মেজর হয়েছে, সে মাইনর না। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে 87 ধারার মূল কথাটা কি? 87 ধারার মূল কথাটা এই দুইটা এলিমেন্টস মনে রাখলে হবে, মৃত্যু এবং গুরুতর আঘাত ঘটানোর ইচ্ছা বা অভিপ্রেত নাই এবং ওই ব্যক্তির সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে ওই কাজে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর জন্য ওই ব্যক্তি লায়াবল না। এখন আসেন, 87 ধারায় একটা উদাহরণ আছে, এই উদাহরণ থেকে কেন জানি আমার মন বলতেছে 2024 সালে একটা প্রশ্ন তুলে দিতে পারে। চলেন আমরা 87 ধারার উদাহরণটা চট করে দেখে ফেলি। দেখেন 87 ধারার, 87 ধারার উদাহরণটা হচ্ছে, ক এবং খ আনন্দ উপভোগের উদ্দেশ্যে পরস্পরের সঙ্গে তরবারি খেলা খেলতে সম্মত হয়। এ চুক্তিতে অসাধুতার ক্ষেত্রেও ব্যতিরেকে অনুরূপ তরবারি খেলার সময় ঘটতে পারে এরূপ সম্ভাব্য যে কোনো ক্ষতি বহনে প্রত্যেকের সম্মতি রয়েছে বলে বুঝায়, এবং যদি ক সাধুভাবে উক্ত ক্রীড়া অনুষ্ঠানকালে খকে আঘাত করে তাহলে ক কোনো অপরাধ করেনি। খেয়াল করেন, খেলার মধ্যে বল করছে, বল গিয়ে তার মাথায় লাগছে, সে তো তাকে আসলে আঘাত করার জন্য এরকম কোনো বল করে নাই, এটা একেবারে বোনাফাইড ইন্টেনশনে বলটা করছে, আইন বলতেছে সেটা অপরাধ না। তরবারি খেলতে গিয়ে হাত কেটে গেছে, পা কেটে গেছে, আইন বলতেছে সেটা অপরাধ না। ঘোড়ার দৌড় অথবা গাড়ি রেস খেলতে গিয়ে তা কোনো একজনের গাড়ির ধাক্কায় আরেকজন পড়ে উল্টে একেবারে মারা গেছে অথবা অন্য কোনো ইনজুর্ড হয়েছে, আইন বলতেছে এইটা কোনো অপরাধ না। কোন ধারা অনুযায়ী? আন্ডার সেকশন 87, 87 ধারা অনুযায়ী। আশা করি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। শেষ। এখন আসেন, এখন জানবো আমরা ডাক্তারের ধারা। তাহলে দেখেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, 87 85 আর 86 এইভাবে মনে রাখবেন। 85 আর 86 এটা মাতালের ধারা, ঠিক আছে। এর আগেরটা হচ্ছে পাগলের ধারা, কোনটা? 84 পাগলের ধারা, ঠিক আছে। 85 আর 86 মাতালের ধারা, ঠিক আছে, মাতালের ধারা। এরপরে আসেন 87 হচ্ছে গিয়ে খেলোয়াড়দের ধারা। 87 কি
87 ধারা হচ্ছে খেলোয়াড়দের ধারা। খেয়াল করেন, সমাজের প্রত্যেকটা স্তরে যে সকল দুর্ঘটনা ঘটে অথবা যে সকল সম্ভাবনা আছে সেগুলোকে সুরক্ষা দিচ্ছে জেনারেল এক্সেপশন। ঠিক আছে। ও আমি একটা পরে বলছি না বলবো ভুলে যাই, আমি বলে রাখি, মনে রাখবেন 1 থেকে 106 এইখান থেকে অন্তত আপনাদের অন্তত 8টা 9টা, ভাগ্য ভালো হলে 10টা এমসিকিউ পেতে পারেন। বুঝছেন কিনা কত গুরুত্বপূর্ণ এইটা, কেন আপনাদেরকে এত সময় নিয়ে 2টা 4টা ধারা করে কেন পড়াচ্ছে বুঝছেন? এখান থেকে ভাগ্য ভালো হইলে 8টা 9টা এমনকি 10টা এমসিকিউ কমন পড়তে পারে। আপনাদেরকে একটা টেকনিক বলে দিব, টেকনিকটা বলি শুনেন, মনে রাখবেন 1 থেকে 106 এইখানে 1 থেকে 46-এর আগ পর্যন্ত, 76-এর আগ পর্যন্ত তো আপনি গুনে গুনে ধারা পড়বেন, আর 76 থেকে 106 এইখানে একেবারে সব পড়বেন। টেকনিক দেখেন, এইখানে যদি আপনি ভালোভাবে পড়েন তো এখানে 8টা 9টা 7টা কমন পড়তে পারে একটা বিষয়। আরেকটা স্টেজ হচ্ছে 299 থেকে 400, এই ধারার মধ্যে আবার আপনি 5টা 6টা 7টা ভাগ্য ভালো হলে পাইতে পারেন। দেখেন টেকনিকটা খুবই মানে এই টেকনিকটা বুঝলে আপনি প্যানাল কোডে 18 পাওয়া কোনো বিষয় না ইনশাল্লাহ, এবং আমরা ওইভাবেই পড়বো ইনশাল্লাহ প্যানাল কোড। ঠিক আছে, তাহলে কত শিখলাম? ডাক্তারের ধারা এখন পড়বো আমরা। দেখেন প্রথমে 84 ধারা পাগলের ক্ষেত্রে, 85 এবং 86 হচ্ছে গিয়ে মাতালের ক্ষেত্রে, 87 হচ্ছে খেলোয়াড়ের ক্ষেত্রে। এগুলো মনে রাখবেন খেলোয়াড়ের ক্ষেত্রে, তার মানে প্রথমে পাগল, এরপরে মাতাল, এরপরে খেলোয়াড়। ঠিক আছে, এরপরে আসেন এরপরে ডাক্তারের ধারা কোনটা, তাহলে লিখেন ডাক্তারের ধারা 2টা একসাথে পড়ে ফেলবো, 88 আর 92, তাহলে শেষ হয়ে যাবে আমাদের। ডাক্তারের ধারাটা আমরা একসাথে পড়ে ফেলবো, 88 আর 92 লিখেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং এইখান থেকে লিখে রাখেন ইনশাল্লাহ একটা এমসিকিউ অবশ্যই পাবেন আপনারা ইনশাল্লাহ। ঠিক আছে, একটা এমসিকিউ অবশ্যই পাবেন। 88 এবং 92 ধারা, 88 এবং 92 ধারা এইখান থেকে একটা এমসিকিউ পাবেন ইনশাল্লাহ 2024 সালে। এখন আসেন 88 এবং 92 ধারা, 2টা উদাহরণ দিব, 2টা উদাহরণের মাধ্যমেই আপনাদের এই ধারাগুলো মুখস্থ হয়ে যাবে, আলাদাভাবে প্যারা নেওয়া লাগবে না এই ধারাগুলো। 2টা উদাহরণ, প্রথম উদাহরণটা হচ্ছে গিয়ে পুলিশ গুলি করছে কাকে? পুলিশ গুলি করছে, ধরেন পুলিশ গুলি করছে মুগ্ধকে। কোথায় গুলি করছে? ধরেন গুলি করছে হচ্ছে গিয়ে এই পায়ে গুলি করছে, এই অবস্থা। তো এবার মুগ্ধকে ধরে সবাই কোথায় নিয়ে গেছে? মুগ্ধকে নিয়ে গেছে হসপিটালে। এবার যেহেতু পায়ে গুলি করছে, মুগ্ধ কিন্তু সম্মতি দেওয়ার যোগ্য। তখন মুগ্ধ যদি সম্মতি দেয় না, ডাক্তার বললো তো এই মুহূর্তে আপনার অপারেশন করা লাগবে, না হলে অতিরিক্ত রক্তক্ষরণে আপনি মারা যেতে পারেন, মুগ্ধ বললো ঠিক আছে, হ্যাঁ আমার অপারেশন করেন, সম্মতি দিল। তার মানে যে ব্যক্তি ভিকটিম সে সম্মতি দিল, অর্থাৎ রোগী, আমরা পেশেন্ট বলি, এখানে রোগী সম্মতি দিল। এইটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে পুলিশ গুলি করছে আবু সাইদকে, এবং গুলি করছে একেবারে আবু সাইদের হার্ট বরাবর, একেবারে যেন এক গুলিতে মারা যায়, আর মানে আবু সাইদ যেন আর না বেঁচে থাকে। ঠিক আছে, এখন আবু সাইদের হার্ট বরাবর গুলি করার পর আবু সাইদ আর সম্মতি দেওয়ার যোগ্য না। তখন ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে, ডাক্তার চিন্তা করলো আবু সাইদে এখন যদি সম্মতির অপেক্ষা করি আবু সাইদকে আর বাঁচানো যাবে না। তখন এই আবু সাইদের সম্মতি ছাড়াই আবু সাইদকে ডাক্তার অপারেশন করলো। এইখানে মুগ্ধর সম্মতি নিয়ে ডাক্তার অপারেশন করলো, এখানে আবু সাইদের সম্মতি নিয়ে ডাক্তার অপারেশন করলো, সম্মতি না নিয়ে। দুইজনই মারা গেল। ঠিক আছে, দুইজনই মারা গেল, মুগ্ধও মারা গেল, আবু সাইদও মারা গেল। প্রশ্ন হচ্ছে মুগ্ধ সম্মতি দিছে, অতএব সম্মতি নিয়ে ডাক্তার যদি কোনো অপারেশন করে এবং ওই অপারেশনে যদি রোগী মারা যায় তাহলে ডাক্তার লাইবল না, এই কথাটা বলা আছে 88 ধারায়। আর 92 ধারায় বলা আছে যে সম্মতি নেওয়ার সুযোগ নাই, সম্মতি নেওয়ার অপেক্ষা করা যাবে না। তখন যদি ডাক্তার কোনো অপারেশন করে এবং মারা যায় তখন সে দায় মুক্তি পাবে 92 ধারা। ক্লিয়ার?
শেষ দুইটা উদাহরণের মাধ্যমে 88 এবং 92 ধারা আমরা খুব সহজে বুঝতে পারলাম। ঠিক আছে, তার মানে মূল কথাটা কি? মূল কথা এবার 88 আর 92 এই দুটা ধারা হচ্ছে সার্জন সেকশন বলা হয়, ডাক্তারের ধারা, লিখে রাখেন সার্জন সেকশন অর্থাৎ ডাক্তারের ধারা। এখন ডাক্তারের ধারা কোনটা, পার্থক্য কোনটা কি? 88 ধারায় বলা আছে সম্মতি নেওয়া হয়েছে। দেখবেন আপনারা যারা জীবনে অপারেশন করাইছেন তাদের অভিজ্ঞতা থাকার কথা। ডাক্তার একটা কাগজ নিয়ে আসে, একটা ফাইল নিয়ে আসে, বলে সাইন করেন, এবং ওখানে লেখা থাকে যে এই অপারেশনে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় অথবা কোনো দুর্ঘটনা ঘটে সে তার জন্য ডাক্তার লাইবল না। এটা সম্মতি নিয়ে, অর্থাৎ ডাক্তার সম্মতি নিয়ে কোনো একটা অপারেশন করছে, এতে যদি আপনার ক্ষতি হয় তাহলে ডাক্তার লাইবল না। আর 92 ধারা বলতেছে যে ডাক্তার সম্মতি নেওয়ার সুযোগ নাই, আপনার সম্মতি নিতে গেলে আপনার জানে বাঁচানো যাবে না, তখন যদি ডাক্তার অপারেশন করে এবং তখন যদি কোনো ঘটনা ঘটে এর জন্য ডাক্তার লাইবল না। চলেন আমরা উদাহরণটা দেখে ফেলি, 88 এবং 92 ধারার উদাহরণটা চট করে দেখে ফেলি। এই যে দেখেন, সার্জন ক একটি বিশেষ অস্ত্রোপচারের ফলে কঠিন রোগে আক্রান্ত রোগী ক্ষয়ের মৃত্যুর সম্ভাবনা রয়েছে জেনে তবে ক্ষয়ের মৃত্যু কামনা না করে এবং সৎ বিশ্বাসে ক্ষয়ের মঙ্গল কামনা করে ক্ষয়ের সম্মতিক্রমে, লাইনটা দেখছেন এই লাইনটা 88 ধারা দেখেন, সৎ বিশ্বাসে সম্মতি সহকারে, এইখানেও বলা আছে ক্ষয়ের সম্মতিক্রমে ক্ষয়ের উপর অস্ত্রোপচার সংগঠন করে, কোনো অপরাধ করেনি। অর্থাৎ দেখেন এই 88 ধারাটা হচ্ছে সে অপরাধ করে নাই। এবার 92 ধারায় চলে যাই, দেখি আমরা 92 ধারায় কি বলছে। দেখেন 92 ধারায় বলতেছে এই যে দেখেন 92 ধারায় অনেকগুলো উদাহরণ আছে। এই যে দেখেন, তদীয় ঘোড়া হতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। একজন অস্ত্র চিকিৎসক, তিনি উঁকে পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে যে তার মাথার খুলিতে অস্ত্রোপচার করে চিকিৎসা করা আশু প্রয়োজন। সেই অনুযায়ী এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নয়, বরং তার উপকার হবে এরূপ আন্তরিক সদিচ্ছায় বা সরল বিশ্বাসে এর স্বয়ং বিচার করার ক্ষমতা পুনরুদ্ধারের পূর্বেই তার মাথার খুলির অস্ত্রোপচার করেন। দেখেন এখানে সম্মতি নেয় নাই, প্রচার করেন, এর কার্যটি অপরাধ বলে গণ্য হবে না। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, তার মানে তার এই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ক্লিয়ার? শেষ। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে আবার, যারা জয়েন করছেন নতুন, আমি আপনাদেরকে আবার বলতেছি, অনেকে মানে যারা রেকর্ডিংগুলো দেখবেন, আবার বলতেছি পরীক্ষা মঙ্গলবারে, আপনাদের মঙ্গলবারে পরীক্ষা হচ্ছে। আমি সোমবার পর্যন্ত প্যানাল কোডের যতটুকু পড়াইতে পারবো ততটুকু পর্যন্ত। আর দ্বিতীয় হচ্ছে এই শনিবারে আপনাদের যে তামাদি আইন পরীক্ষা হয়েছে, আপনারা যারা পরীক্ষা দেন নাই আপনাদেরকে মানে অতি সত্বর পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমি আবার বলতেছি, প্লিজ পরীক্ষা যদি না দেন আপনি আপনাকে যাচাই করতে পারবেন না। এইবার যত মেধাবী স্টুডেন্টই আপনি হন না কেন, যত তুখর মেধাবী স্টুডেন্টই হন না কেন, আপনি পরীক্ষা না দিলে আপনি আপনাকে যাচাই করতে পারবেন না। শুনেন, প্রশ্নগুলো দেখতে খুব সহজ মনে হয়, এবার পরীক্ষায় নামেন দেখবেন প্রশ্নগুলো কত কঠিন। আপনারা নিজেরাই বললেন স্যার প্রশ্নগুলো সহজ, কিন্তু দেখলে দাগাইতে গিয়ে কনফিউশন হয়। তাহলে এখন এই কনফিউশনটা যদি দূর না করেন, বার কাউন্সিল পরীক্ষায় গিয়ে এই কনফিউশনগুলো পড়বেন। আমি আবার বলতেছি, যারা তামাদি আইনে, আমি মাত্র 20-25 জন পরীক্ষা দিলেন আপনারা, অথচ গ্রুপে 200 জন। এইটা খুবই দুঃখজনক। যাক, একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতি ছিল এতদিন, পড়েন নাই, পড়েন, পইরা পরীক্ষা দেন। আমি একেবারে 200-250 জন প্রত্যেকের খাতা আমি চাই, ঠিক আছে? আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি নক দিব সবাইকে, এই আপনি খাতা দেন নাই কেন, আমি ইন্ডিভিজুয়ালি যাদের পরীক্ষা দিয়েছেন তাদের লিস্ট করে বাকি সবার লিস্ট আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা দেখি কেমনে না পড়ে কেমনে আপনারা থাকেন, পড়তে হবে, ঠিক আছে? আর তামাদি আইন যারা পরীক্ষা দেন নাই তারা পরীক্ষা দিয়ে আজকে খাতা জমা দিবেন, সবাই জমা দিবেন, সবাই, আমি সবাইকে দেখতে চাই। তামাদি আইন পরীক্ষা দিবেন আর প্যানাল কোড পড়বেন, ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট শনিবারে আপনাদের এসআর অ্যাক্টের উপর পরীক্ষা হবে, নেক্সট শুক্রবারে।
আর যারা নতুন জয়েন করতেছেন আপনাদের জন্য দুইটা পরামর্শ। এক নাম্বার পরামর্শটা হচ্ছে পূর্বের রেকর্ডিংগুলো দেখবেন। আর আপনার তো বেসিক আছে, বেসিক থেকে পরীক্ষা দিবেন। পরীক্ষা দিতে তো কোনো সমস্যা নাই, বই পড়বেন, পরীক্ষা দিবেন, ঠিক আছে? আমি এই সাবজেক্টগুলো আবার পড়াবো, আমি আবার এসআর, লিমিটেশন, বার কাউন্সিল অর্ডার, তামাদি এগুলো আমি আবার পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে একটু যারা নতুন আছেন তারা নিজের বেসিকটা থেকে পড়ে পরীক্ষা দিবেন, আর পুরাতন যারা আছেন রেকর্ডিং দেখবেন, রেকর্ডিং দেখে নোট করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত রাখি। এখন আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের কি সিলেবাস শেষ করা যাবে তো না? সিলেবাস শেষ করে অন্তত 3 থেকে 4 বার আমি রিভিশন দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। পরিবর্তনের পরে আসলে স্যার বিভিন্ন কথা হচ্ছে যে এমসিকিউ পরীক্ষাটা নেওয়া হোক এবং রিটেন পরীক্ষা বাতিল করা হোক। আচ্ছা যাই হোক, আন্দোলনে তো এইটা হইতেছে যে এমসিকিউ নেওয়া হোক, ঠিক না? জি 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 জি। মানে আপনারা এমসিকিউর পড়েন না, ঠিক আছে? আপনারা পড়তে থাকেন। আদৌ কি সিদ্ধান্ত হয়, শুনেন, আদৌ কি সিদ্ধান্ত হয় সেটা তো আপনারা জানেন না। সিদ্ধান্ত হোক, অসুবিধা নাই, যেই সিদ্ধান্তই হোক। এই স্বাভাবিক, যারা সিদ্ধান্ত নিবে তারা অসম্ভব জ্ঞানী। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এইরকম জ্ঞানী সরকার আগে কেউ পাইছে বাংলাদেশের ইতিহাসে, বুঝেন? বাংলাদেশে হাতে গোনা, বাংলাদেশ না পুরো পৃথিবীতে হাতে গোনা 2-1 সম্মানিত ব্যক্তির মধ্যে একজন হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উনাকে পাইছেন আপনারা। এরপরে আসেন আমার সেরা ব্যক্তিত্ব অথবা বাংলাদেশের আইন অঙ্গনে সবার ব্যক্তিত্ব ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারকে পাইছেন আপনারা। বুঝেন আপনারা কি সরকার পাইছেন। এখন কথা হচ্ছে গিয়ে যে যেই সরকারই আসুক না কেন, এইরকম জ্ঞানী একটা সরকার যদি মনে করে যে রিটেন দরকার নাই, রিটেনের মাধ্যমে মেধা যাচাই হচ্ছে না, তাহলে অবশ্যই এটা যেই সিদ্ধান্তই আসুক না কেন আপনারা আপনাদের প্রিপারেশনটা নিতে থাকেন। আমি বলবো যে মানে সিদ্ধান্ত যাই আসুক, এটা তো আমরা জানি না আসলে ভবিষ্যৎ সিদ্ধান্ত কি আসে। আমার কথা হচ্ছে সিদ্ধান্ত যা আসুক, আন্দোলন যাই হোক, আপনারা আপনাদের পড়ালেখা চালায়া যান। এখন আন্দোলন যদি আসে, এখন এই ব্যাপারটা কি এরকম হবে আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, যা পড়ালেখা করছি সবটাই বাতিল হইল? এই পড়ালেখা, আপনি এমন একটা প্রফেশনে আসছেন সারা জীবন এই পড়ালেখা কাজে লাগবে। একেবারে মরার আগের দিন বিকালবেলা অথবা কেয়ামতের আগের দিন বিকালবেলা পর্যন্ত করতে থাকবে, বুঝেন নাই? কেয়ামতের আগের দিন বিকালবেলা পর্যন্ত করতে থাকবে। আমাদের স্যার একটা বলতো যে এমন একটা প্রফেশনে আসছো যে এই প্রফেশনে মরার কেয়ামতের আগের দিন বিকালবেলা পর্যন্ত এই প্রফেশনের চাহিদা থাকবে। যেমন কিছু কিছু প্রফেশন আছে উঠে যায়, একসময় উঠে যায়, যেমন এই যে হাতের লেখা যারা ছিল, হাতের লেখা যারা লিখতো, বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেট লিখতো, এই ইয়াগুলো চলে গেছে, কম্পিউটার চলে আসছে, এখন হাতের লেখার কিছু নাই, টাইপরাইটার চলে আসছে। এরকম প্রফেশন কিছু কিছু প্রফেশন উঠে যায়। কিন্তু আপনারা এমন একটা প্রফেশনে আসছেন, এই প্রফেশন কেয়ামতের আগের দিন বিকালবেলা পর্যন্ত এই প্রফেশনের কাজ আছে, ঠিক আছে? আবার এমন একটা প্রফেশনে আসছেন যেই প্রফেশনটা মরার আগের দিন বিকালবেলা পর্যন্ত আপনাকে পড়ালেখা করতে হবে। অতএব আপনি যদি আইনগুলো জেনে ফেলেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে না? এই ক্ষতি থেকে নিজেকে রক্ষা করেন না, ঠিক আছে? এই ক্ষতিটা হোক, এই ক্ষতিটা হোক। জি বলেন। বিষয়টা হলো যে আমার হ্যাঁ, এই কথাটা, এইটা একটা বিষয়। পরীক্ষাটা আমি যতটুকু শুনছি, দেখেন আমি তো আসলে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না, আমি যতটুকু শুনছি যে এই সরকার থাকলে হয়তো বা পরীক্ষাটা সেপ্টেম্বরে হইতো, ওই পরীক্ষাটা এখন নভেম্বর কি ডিসেম্বরে হইতে পারে, মানে এরকম শুনতেছি আমিও, আপনাদের মতো আমিও ম্যাঙ্গো পাবলিক আমজনতা শুনতেছি। তার মানে হবে না এই পর্যন্ত কথা কারো কাছে শুনি নাই, একটু আগে পরে হইতে পারে, হয়তো বা 1 মাস দেরিতে হইলো। কিন্তু অ্যাটর্নি জেনারেল স্যার যিনি, আমার মনে হয় না উনি মানে খুব বেশি পিছাবে। এটা একটা বলে না ইজ্জত কা সওয়াল, পূর্ববর্তী সরকার 1 বছরের মধ্যে নিতে পারছে, আপনারা কেন পারবেন না? ওই ইজ্জতের প্রশ্ন হিসাবেও হয়তো বা এই বছরের লাস্টের দিকে অথবা নভেম্বর, পরীক্ষা যখনই হোক না কেন পরীক্ষাটা হবে, ঠিক আছে? এটাই। জি আমি সলভ করব। তামাদি আইনের পরীক্ষাটা দেন আপনারা। আজকেও আমি অনেককে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিছি, সবাই পরীক্ষা, আমি আবার এখন সলভ ক্লাস নিব না। আপনারা আজকে যারা আছে সবাই পরীক্ষা দিবেন, সবাই পরীক্ষা দেওয়ার পর কালকে ইনশাল্লাহ আমি একটা সলভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সলভ ক্লাস হবে প্রত্যেকটা। আচ্ছা নক দিয়ে। জি বলেন।
প্রত্যেকটা সেকশনের যদি আপনি হেডিংটা একটু লিখে দিতেন তাহলে মনে হয় ভালো ভালো হতো। হইতো। আচ্ছা ঠিক আছে, কারণ পরামর্শ জি অনেক জি পরামর্শ গ্রহণ করা হইল, পরামর্শ গ্রহণ করা হইল। থ্যাংক ইউ। সামনে থেকে প্রত্যেকটা ধারার হেডিংটা লিখে দিব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এখন আসেন, এটা লিখতেও একটু সময় লাগে, তো এই কারণে আমি আপনাদেরকে বলি আপনারা মূল লাইনটা সামনে নিয়ে বসেন, তখন আপনারা দেখে নেবেন এটা। অনেক বড় হেডিংটা অনেক বড় থাকে, আর আপনি যে কিছু কিছু হেডিং লেখাইছেন ওইগুলো একটু শর্ট শর্ট থাকে, আচ্ছা মনে ঠিক রাখতে আছে, সুবিধা ঠিক হয়। আছে, ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমি ওগুলো লিখে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? স্যার জি বলেন। স্যার ওই যে আমরা যে ওই আগে যে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না একটা ব্যতিক্রম যে বললাম স্যার, এটার মধ্যে তো স্যার এডমিশনও পড়বে নাকি স্যার? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশন পড়বে, কনফেশন পড়বে, ডক্ট্রিন অফ রেস গেস্টাই পড়বে, এরপরে হচ্ছে ডাইং ডিক্লারেশন পড়বে। টোটাল 4টা ব্যতিক্রম আছে, 4টা। জি জি জি। আর স্যার দলিল পড়বে, তারপরে 33 ধারা পড়বে। হুম 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 32 ধারা পড়বে, 32 ধারা পড়বে। হুম। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, পড়েন। ঠিক আছে।